পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন নিহার রঞ্জন গুপ্ত রচিত মার্ডার মিস্ট্রি ঘুম নেই। আজকে উপন্যাসটির শেষ পর্ব। কয়েকটি স্তব্ধ মুহূর্ত, তারপরই কিরিটি পাণ্ডের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কমল গুপ্তকে তাহলে মুক্তি দিচ্ছেন বলুন? অগত্যা। একান্ত যেন হতাশার সঙ্গে এই কথাটা বললেন মিস্টার পাণ্ডে। কিন্তু আমি যদি আপনি হতাম মিস্টার পাণ্ডে, তাহলে কমল গুপ্তকে এখনই ছেড়ে দিতাম না। কেন দিতাম না তাই বললাম। হস্তধৃত সিগারে একটা শিথিল টান দিয়ে কথার শেষে কিরিটি খানিকটা ধোঁয়া ছাড়লেন। বোধহয় কমলবাবু খুনের ব্যাপারে জড়িত নন, কিন্তু তাই বলে স্থির নিশ্চিত করেও তো কিছু এখনই বলা যাচ্ছে না যে সত্যই তিনি সম্পূর্ণ নির্দোষ। মারও গলি, এটা তো ঠিকই যে রাত 11:30 থেকে রাত 12:30 পর্যন্ত সে ম্যানিলা হোটেলে ছিল। অতএব উড়ে এসে নিশ্চয় সে সকলের অলক্ষ্যে এই সময়ের মধ্যে মিস্টার গুপ্তকে হত্যা করে যায়নি। মিস্টার পাণ্ডে, আমি কালাও নই, বুদ্ধি বিবেচনাও যৎ সামান্য আমার আছে। আপনার যুক্তি আমি শুনেছিও, কিন্তু ব্যাপারটা আগাগোড়াই আপনি ভুল পথে বা ভুল দৃষ্টিভঙ্গিতে বিচার করছেন। ভুল পথে বিচার করছি? হ্যাঁ, শুনুন মিস্টার পাণ্ডে, আমরা জানি সে রাতে মিস্টার সূর্যপ্রসাদ গুপ্ত 11:15 পর্যন্ত বেঁচে ছিলেন, তাই না? হ্যাঁ। অথচ কমলবাবু ম্যানিলা হোটেলে ছিলেন রাত 11:30 থেকে রাত 12:30 পর্যন্ত। যে ঘটনা সুনিশ্চিতভাবে এখনো প্রমাণিত হয়নি এমন কোনো ঘটনাই আমি বিশ্বাস করি না। মারও গলি, একথা তো বিমলবাবু জবানবন্দি থেকেই প্রমাণিত হয়েছে। রাত 11:15টার সময় মিস্টার গুপ্তের সঙ্গে তার দেখা হয়েছিল, অর্থাৎ তখনও তিনি বেঁচে ছিলেন। হ্যাঁ, কিন্তু তবু কথাটা কি জানেন মিস্টার পাণ্ডে, আজকাল একজন যুবকের সব কথা আমি বিশ্বাস করি না যা তারা বলে, বিশেষ করে বিমলবাবুর মতো লোকের কথা। কিন্তু আব্দুলও তো তার জবানবন্দিতে বলেছে। কি বলেছে? ঠিক ওই সময়েই মিস্টার গুপ্তর প্রাইভেট রুম থেকে সে বিমলবাবুকে বের হতে দেখেছে। সহসা যেন বজ্র কঠিন কণ্ঠে কিরিটি বলে উঠলেন, না, সে দেখেনি। আমরা দুজনেই যুগৎপথ কিরিটি রায়ের মুখের দিকে তাকালাম। তারপর মৃদুকণ্ঠে আমি প্রশ্ন করলাম, দেখেনি? না। কিন্তু কি যেন বলতে যাচ্ছিলেন মিস্টার পাণ্ডে, কিন্তু তাকে বাধা দিলেন মিস্টার রায়। না ডাক্তার সেন, আসলে আব্দুল বিমলবাবুকে আদৌ মিস্টার গুপ্তের প্রাইভেট রুম থেকে বের হতে দেখেনি। তবে সে বিমলবাবুকে দেখেছে দরজার সামনে, ঘর থেকে ঠিক বের হতে দেখেনি। কিন্তু মিস্টার রায়, এবারে বললাম আমি, ঘর থেকে যদি ওই সময় বিমলবাবু বের না হয়ে থাকবেন, তো তাকে দরজার সামনেই বা আব্দুল দেখতে পেল কেমন করে? কোথায় বা তবে তিনি সে সময় ছিলেন? হয়তো নিচে নামবার সিঁড়ির ঠিক ওপরেই ছিলেন, জবাব দিলেন কিরিটি। সিঁড়ির ওপরে? হ্যাঁ, আমার অনুমান তাই। কিন্তু তাও যদি হয়, সেই সিঁড়ির ঠিক সামনেই তো সূর্যপ্রসাদের শয়ন ঘরের দরজাটা। তাছাড়া আরও একটা কথা, এক্ষেত্রে মিথ্যা বলারই বা বিমলবাবুর কি কারণ থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, তো সাজবাদ বলা। কিন্তু সেটাই তো এক্ষেত্রে আমাদের সামনে প্রশ্ন মিস্টার পাণ্ডে, মৃদুকণ্ঠে জবাব দিলেন রায়। কিরিটি রায়ের শেষের কথাটা চকিতে একটা সম্ভাবনা আমার মনে উদয় হয়, এবং যে প্রশ্নটা ওই মুহূর্তে আমার ওষ্ঠপ্রান্তে এসে হাজির হয় সেটা না উচ্চারণ করে আমি পারি না। আমি তাই বলেই ফেলি, তার মানে আপনি কি এই বলতে চান মিস্টার রায় যে বিমলবাবু সেই 500 টাকা সে রাতে তার জ্যাঠামশাইয়ের শয়ন ঘরের ড্রয়ার থেকে চুরি করেছিলেন? স্পষ্ট করে কারো সম্পর্কে কিছুই আমি বলতে চাই না ডাক্তার সেন। তবে বিমলবাবু সম্পর্কে আপনারা কতটা এখন পর্যন্ত কি জানেন আমি জানি না, তবে গোপনে তার সম্পর্কে খোঁজ নিয়ে যেটুকু আমি জানতে পেরেছি, ইদানিং ভদ্রলোকের রীতিমতো একটা আর্থিক অনটন চলছিল। বিমলবাবুর? হ্যাঁ, বলতে পারেন বিশ্রীভাবেই আর্থিক অনটনের ব্যাপারে ইদানিং কিছু কাল যাবৎ তিনি জড়িত হয়ে পড়েছিলেন। জ্যাঠা সূর্যপ্রসাদের কাছ থেকে বিমলবাবু প্রতি মাসে যে হাত খরচা বাবদ মাসোহারা পেতেন, তাতে করে তার কুলোচ্ছিল না। তার বিলাসী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির জন্যই তার ওইখানেই ছিল তার সঙ্গে সমরবাবুর হৃদ্রতা। কিন্তু যাক সে কথা, যা বলছিলাম, পরিচিত ও বন্ধুবান্ধবদের কাছে ওই কারণেই তার বেশ কিছু ধার কার্য হয়ে যায়। ইদানিং তারা তাগাদে দিয়ে বিমলবাবুকে বেশ অস্থির করে তুলেছিল। তার উপরে ওই দুর্ঘটনা মাত্র হপ্তাখানিক আগে
এখানকার এক বোনের কাছ থেকে হ্যান্ড নোট দিয়ে শতনিক টাকা বিমলবাবু কর্জ নিয়েছিলেন 7 দিনের মেয়াদে। এবারে তাহলে ভেবে দেখুন, টাকার তাগাদায় অস্থির হয়ে যদি অন্য কোনো পথ না পেয়ে সে রাতে তার জ্যাঠার শয়নঘরের ড্রয়ার থেকে 500 টাকা চুরি করেই থাকেন। তাই বলছিলাম, হয়তো ড্রয়ার থেকে টাকা নিয়ে যেমন বিমলবাবু ঘর থেকে বের হয়ে সিঁড়ির মুখে এসেছেন, সিঁড়িতে আব্দুলের পায়ের শব্দে চমকে তাকে দেখতে পেয়েছেন এবং পাছে আব্দুল তাকে এ সময় শয়নঘরের দরজার সামনে দেখে কোনরূপ সন্দেহ করে, তাই হয়তো পরক্ষণেই দুপা এগিয়ে গিয়ে তাড়াতাড়ি আবার সূর্যপ্রসাদের প্রাইভেট রুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন, যাতে করে আব্দুল তাকে ওইখানে ওই সময় ওই অবস্থায় দেখতে পেলেও কোনো রূপ সন্দেহ তো করবেই না, বরং মনে করবে হয়তো তখনই তিনি তার জ্যাঠামশাইয়ের প্রাইভেট ঘর থেকে বের হয়ে এলেন এবং পরমুহূর্তে যেমনই তার আব্দুলের সঙ্গে দেখা হয়েছিল, তাড়াতাড়ি নিজের পজিশন বাঁচাবার জন্য আব্দুলকে একটা মিথ্যা কথা বলে ভাওতা দিয়ে সরে পড়েছিলেন। আশা করি ডাক্তার সেন ও মিস্টার পান্ডে আমি কি বলতে চাইছি তা আপনারা বুঝতে পেরেছেন। জবাব দিলাম আমি, হ্যাঁ। কিন্তু তারপর তিনি যখন বুঝতে পারলেন যে তার কথার সত্যতার উপরেই বর্তমান সূর্যপ্রসাদের জটিল হত্যা রহস্য অনেকখানি নির্ভর করছে, তখন তার ওইভাবে মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া কি আর উপায় থাকতে পারে বলুন। কাজেই নিজেকে বাঁচাবার জন্য একবার যখন মিথ্যা কথা বলে ফেলেছেন, তখন যে টাকা চুরির ব্যাপারটা শেষ পর্যন্ত পুলিশের গোচরীভূত হয়ে গিয়েছে। হঠাৎ ওই সময় মিস্টার পান্ডে বলে উঠলেন, মারো গলি, এ যা বলছেন আপনি একেবারে সিম্পলি অ্যাবসার্ড, অসম্ভব, নেহি নেহি, এ কাভি নেহি হো সকতা। কৃতি প্রত্যুত্তরে কোনো জবাব দিলেন না। মৃদু একটু হাসির আভাস তার ওষ্ঠপ্রান্তে জেগে উঠল মাত্র, কিন্তু সেই মুহূর্তেই তার ওষ্ঠপ্রান্তে সেই হাসির আভাসটুকু দেখেই আমি বুঝেছিলাম কতখানি প্রত্যয়ের উপর নির্ভর করলে তবে মানুষ ওইভাবে সুনিশ্চিত বিশ্বাসে ওই ধরনের যুক্তিপূর্ণ কথা বলতে পারেন। তাই আমিও প্রশ্ন বললাম, এইমাত্র যা বললেন এই কথাটা কি আগে থাকতেই আপনি ভেবে রেখেছিলেন মিস্টার রায়? ধীর, সংযত এবং দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর দিলেন কিরিটি রায়, হ্যাঁ, ওই সম্ভাবনায় প্রথম থেকে আমার মনে উদয় হয়েছিল ডাক্তার সেন। সত্যি বলছেন? হ্যাঁ, আমি বরাবরই জানতাম বিমলবাবু সুনিশ্চিতভাবে আমার কাছে কিছু লুকাচ্ছেন, আর সেই কারণেই গত পরশু সন্ধ্যার দিকে বিমলবাবুকে নিয়ে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমি আর মিস্টার পান্ডে নিঃশব্দে কিরিটির কথা শুনতে লাগলাম। শুনুন মিস্টার পান্ডে ও ডাক্তার সেন, কিরিটি বলতে লাগলেন, পরশু সন্ধ্যায় আমি লিলি কটেজে গিয়ে বিমলবাবুর সঙ্গে নিভৃতে দেখা করে তাকে অনুরোধ করি সেই দুর্ঘটনার রাত্রে ঠিক যেভাবে সূর্যপ্রসাদের ঘরের সামনে দুজনের দেখা হয়েছিল ও পরস্পরের মধ্যে কথাবার্তা হয়েছিল, সেটা যতটা সম্ভব তাদের মনে আছে আব্দুলের সঙ্গে নিয়ে পুনরঅভিনয় করে আমাকে একটিবার দেখানোর জন্য। আব্দুলকে ডেকে নিয়ে তক্ষুনি আমরা উপরে গেলাম, কিরিটি বলতে লাগলেন, এবং ব্যাপারটা যেমন যেমন ঘটেছিল পুনরাবৃত্তি করার সময় ওরা যা বলেছিল তা হচ্ছে এই। বিমল, আব্দুল, জ্যাঠামণি বোধহয় ঘুমিয়ে পড়েছেন। আব্দুল, ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ, আজ রাতে যেন তাকে বিরক্ত করা না হয়। আপনি এতক্ষণ সাহেবের ঘরে ছিলেন নাকি? হ্যাঁ, প্রায় মিনিট 15 ছিলাম। কিন্তু আসলে ঠিক তা তো নয়, কিরিটি বলতে লাগলেন, বিমলবাবুর মুভমেন্ট সম্পর্কে ভালো করে অনুসন্ধান নিতে গিয়ে অমলেন্দুবাবুর মুখেই শুনেছিলাম 11টা বেজে 15 মিনিট অর্থাৎ 11:15টার দিকে বিমলবাবু বাগান থেকে বাড়িতে গিয়ে প্রবেশ করেন। এবার আমি বলে উঠলাম, সত্যিই সে রাতে বিমলবাবু বাগানে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, এবং যে সময় বাগান থেকে বাড়িতে ঢুকেছিলেন সেই সময় অমলেন্দুবাবু চাকরদের থাকবার জন্য নিচতলায় যে সিঁড়ির মুখের কাছের ঘরটা, সেখানেই ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে সরে দাঁড়িয়েছেন। ওই সময় দুজনের দেখা হয়, আর ঠিক সেই সময় সিঁড়ির সামনেই নিচের তলার যে ওয়াল ক্লকটা দেওয়ালে বসানো আছে সেটাই তখন রাত 11টা বেজে 5 মিনিট। অসতর্ক মুহূর্তে বিমলবাবু মুখ দিয়ে পরশু সত্য কথাটা বের হয়ে গিয়েছে, অথচ তিনি সে সময় ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে আমার কাছে সেই মুহূর্তেই সব দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে গিয়েছে তার সেই সময়ের কয়েকটা কথায়। তবে তো বিমলবাবুকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা উচিত, মিস্টার পান্ডে বললেন। বেশ, তো চলুন না এখনই সেখানে। হ্যাঁ, চলিয়ে চলিয়ে। বেলা তখন বোধ করি 11:15 হবে। আমারই গাড়িতে চেপে আমরা লিলি কটেজের দিকে রওনা হলাম। লিলি কটেজে যখন গিয়ে আমরা পৌঁছলাম, বিমলবাবু ওই সময় বাহিরের ঘরেই ছিলেন। একাকী একটি সোফায় বসে বিমলবাবু ওই দিনকার সংবাদপত্র পড়ছিলেন। আমাদের পদশব্দে তাড়াতাড়ি সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার, এ সময়ে আপনারা? কিন্তু স্পষ্ট যেন মনে হলো
বিমলবাবুর কণ্ঠে একটা আশঙ্কা ও সংশয় স্পষ্ট হয়ে উঠেছে। হ্যাঁ, আপনার কাছে এসেছি আমরা বিমলবাবু, কথাটা বললেন মিস্টার রাই। আমার কাছে? হ্যাঁ, মিস্টার পান্ডে আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চায়। প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, বেঠিয়ে বেঠিয়ে না বিমলবাবু। বলতে বলতে মিস্টার পান্ডে একটা সোফায় বসে পড়লেন আরাম করে। আমরাও দুজনে দুটো সোফায় বসলাম। বিমলবাবু, পান্ডে ডাকলেন। বলুন। দেখুন, আপনি আপনার যে জবানবন্দি পুলিশকে দিয়েছেন তাতে বলেছেন যে রাত ঠিক 11:15টার সময় দুর্ঘটনার রাত্রে আপনি আপনার জ্যাঠার সঙ্গে কথা বলে তার ঘর থেকে যখন বেরোচ্ছিলেন ঠিক সেই সময় নাকি আব্দুলের সঙ্গে আপনার সেই ঘরের দরজার সামনে দেখা হয়। হ্যাঁ, বলেছিলাম তো। স্পষ্ট মনে হলো বিমলবাবুর মধ্যে যেন একটা বিচলিত ভাব। लेकिन बात यही है राय साहब, आपको वो बात বিশ্বাস नहीं करता है। বিশ্বাস করছেন না? শঙ্কাকুল দৃষ্টি যেন বিমলবাবুর দুই চোখে। না, উনি বলছেন। আমাকে বলতে দিন মিস্টার পান্ডে, বাধা দিলেন মিস্টার রায় এবং বললেন বিমলবাবুর দিকে এবারে চেয়েই, আমার ধারণা বিমলবাবু, আপনি আদৌ আপনার জ্যাঠামণির প্রাইভেট ঘরে সে রাতে প্রবেশ করেননি। প্রবেশ করিনি? না। তবে আমি কোথায় গিয়েছিলাম? আপনি সে রাতে ঢুকেছিলেন তার শয়ন ঘরে, এবং আমার অনুমান যদি মিথ্যে না হয় তো শয়ন ঘর ও প্রাইভেট ঘরের মধ্যবর্তী দরজাটা সেই সময় প্রাইভেট ঘরের দিক থেকেই বন্ধ ছিল। এখন বলুন, আমার কথা সত্যি না মিথ্যে? বিমলবাবু একেবারে চুপ। কি চুপ করে রইলেন যে? বলুন, জবাব দিন বিমলবাবু। সহসা মনে হলো যেন কিরিটি শেষের কথায় ঘরের মধ্যে একটা নিদারুণ নাটকীয় মুহূর্ত ঘনিয়ে উঠেছে আকস্মাৎ। এবং সেই ক্ষণের জন্যই, কেননা পর মুহূর্তে নাটকের গতি পরিবর্তিত হল। বিমলবাবু সহসা যেন একেবারে ভেঙে পড়লেন, বিষণ্ণ কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ মিস্টার রায়, আপনার আপনার কথাই ঠিক। আমি চোর, সত্যি আমি চোর। আমি সে রাতে জ্যাঠামণির শয়নঘরের ড্রয়ার থেকে 500 টাকা চুরি করেছি। বলতে বলতে দু হাতে মুখ ঢেকে ঘটনার আকস্মিকতায় এবং লজ্জা ও গ্লানিতে সোফার উপর পুনরায় বসে পড়লেন। কয়েকটা স্তব্ধ মুহূর্ত। তারপর পূর্ববৎ ভগ্নকণ্ঠে দুহাতের মধ্যে মুখ ঢেকেই বিমলবাবু বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আমি চোর, আমি চুরি করেছি। দিনের পর দিন পাওনাদারদের তাগাদায় আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম, তাই তাই শেষ পর্যন্ত আমাকেই চুরি করতে হয়েছে। ইতিমধ্যে কখন এক সময় যে রাধিকা প্রসাদ বাবু ওই ঘরে এসে ঢুকেছেন কেউই আমরা টের পাইনি, এবং টের পাইনি যে রাধিকা প্রসাদ বাবু তার ছেলের শেষের কথাগুলো সব শুনেছেন। হঠাৎ তার কণ্ঠস্বরে সকলে আমরা চমকে যুগৎপথ দরজার দিকে তাকালাম। বিমল! কে? বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি সে রাতে জেঠামণির ড্রয়ার থেকে টাকা চুরি করেছি বাবা। তুমি? তুমি চুরি করেছ? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করতে পারছেন না বাবা যে আমি চুরি করেছি? কিন্তু আমি এখন মুক্ত, আমি নিশ্চিত। আর মিথ্যার পর মিথ্যা দিয়ে সবকিছু আমাকে গোপন করতে হবে না। রাধিকা প্রসাদ বাবু যেন পাথরের মতোই অসহায় বিহ্বল দৃষ্টিতে পুত্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। অমন করে আমার দিকে চেয়ে আছেন কি বাবা? সত্যি আমি চুরি করেছি। সে রাতে ডিনারের পর একবারও আমার জ্যাঠামণির সঙ্গে দেখা হয়নি। মিস্টার রায়ের ধারণা ঠিকই। আমি আমি আপনাদের কাছে মিথ্যা বলেছি মিস্টার পান্ডে। ইচ্ছা করলে আমাকে এবার জেলে দিতে পারেন। বিমল! না বাবা না, আমি চোর, আমি চোর। বলতে বলতে ঝড়ের মতোই যেন ছুটে বিমলবাবু ঘর থেকে বের হয়ে গেলেন আকস্মাৎ। ঘরের মধ্যে সবাই নির্বাক, বিহ্বল। শুধু প্রৌঢ় রাধিকা প্রসাদের দুই চোখের কোল বেয়ে নিঃশব্দে অশ্রুর ধারা গড়িয়ে পড়ছে। সহসা ঘরের স্তব্ধতা ভঙ্গ করে মিস্টার পান্ডে বললেন, না, সব গোলমাল হয়ে যাচ্ছে মিস্টার রায়, সব গোলমাল হয়ে যাচ্ছে। মৃদুকণ্ঠে আবার মিস্টার রায় কথা বললেন, এখন বোধহয় বুঝতে পারছেন মিস্টার পান্ডে, সূর্যপ্রসাদ 11:30 পর্যন্ত জীবিত ছিলেন না, তার আগেই তিনি নিহত হয়েছেন। তার আগেই? হ্যাঁ, ডাক্তার সেন তার ঘর থেকে বের হয়ে আসার পরই, অর্থাৎ রাত 10:30 থেকে 11:45-র মধ্যে কেউ তাকে হত্যা করেছে। কি বলছেন মিস্টার রায়? বললাম এবার আমি। হ্যাঁ ডাক্তার সেন, ওই 15 মিনিট সময়ের মধ্যেই তিনি নিহত হয়েছেন। তাহলে? বললেন মিস্টার পান্ডে। তাহলে এবার ভেবে দেখুন মিস্টার পান্ডে, আর একবার আমাদের কমলবাবুর কথাটা ভেবে দেখুন। তিনি যে কেন সে রাতে এ বাড়িতে এসেছিলেন এবং কি করতে এসেছিলেন, কি তার প্রয়োজন ছিল, তার কোনো জবাবই এখন পর্যন্ত তিনি দেননি। এবারে আমি বললাম মিস্টার রায়ের দিকে তাকিয়ে, আপনি তো সেদিন বলেছিলেন আপনি জানেন মিস্টার রায় কেন তিনি সে রাতে এখানে এসেছিলেন। ঘুরে আমার দিকে তাকালেন কিরিটি রায় এবং বললেন, হ্যাঁ ডাক্তার সেন,
আমি জানি কেন সে রাতে কমলবাবু ওই লিলি কটেজে এসেছিলেন। কেন? কেন যে তিনি এসেছিলেন সে কথা বলবার আগে একটা কথা সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি মিস্টার পান্ডে। কি? তিনি সূর্যপ্রসাদকে হত্যা করা তো দূরের কথা, তার মাথার একটি কেশ পর্যন্ত স্পর্শ করেননি। এমনকি সূর্যপ্রসাদ যে ঘরের মধ্যে নিহত হয়েছেন সে ঘরের 20 হাতের মধ্যেও যাননি। আমি কিরিটি রায় একথা বলছি বলেই সঙ্গে সঙ্গে অদূরে তখনও বিহ্বলভাবে নিঃশব্দে দণ্ডায়মান রাধিকা প্রসাদের দিকে তাকিয়ে তাকে সম্বোধন করে কঠিন ঋজু কণ্ঠে বললেন কিরিটি, রাধিকা বাবু, আপনার মেজে ছেলে সুবল বাবু কোথায়? সুবল? বিহ্বলের মতোই যেন কথাটা উচ্চারণ করলেন রাধিকা প্রসাদ। হ্যাঁ বলুন, বিমল, সুবল এবং কমল একই মায়ের সন্তান কিনা বলুন, আমার কাছে কথাটা গোপন করে কোনো লাভ নেই। ইয়ে আপ কেয়া বলতা হে রায় সাহেব, বললেন পান্ডে। ঠিকই বলেছি মিস্টার পান্ডে, সেদিন কমলবাবুর মুখের দিকে যদি একটু নজর দিয়ে তাকাতেন তাহলে আপনারও ভুল হতো না। 3টি ভাইয়ের মুখ, চোখ, নাক, কপাল একেবারে এক ছাঁচে ঢালা। কোথাও এতটুকু পার্থক্য বা এতটুকু গরমিলও নেই। আর সেই কারণেই সেদিন মুরি আউটপোস্টে কমলবাবুকে প্রথম দেখেই আমি চমকে গিয়েছিলাম। এমনকি ওদের 3 ভাইয়ের গলার স্বরের মধ্যেও অদ্ভুত একটা মিল আছে। আপনার হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই ঠিক মিস্টার রায়। বিমল, সুবল ও কমল ওরা আমার ছেলে, একই মায়ের গর্ভে ওদের জন্ম। কিন্তু বিশ্বাস করুন আপনি আমার কথা, কমল সত্যিই নির্দোষ। সে এ কাজ করেনি, এ কাজ সে করতে পারে না। আমি বিশ্বাস করি রাধিকা বাবু যে অন্তত কমলবাবু সূর্যপ্রসাদকে হত্যা করেনি। কিন্তু তা হলেও যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারছি যে কি প্রয়োজনে এবং কার সঙ্গে দেখা করতে সে রাতে কমলবাবু এখানে এসেছিলেন, ততক্ষণ তার নির্দোষিতা প্রমাণ করা যাবে না। ভুলে যাবেন না, এটা আইনের ব্যাপার, আর হত্যার ব্যাপারে তিনি পুলিশের সন্দেহের তালিকাভুক্ত। বলবো বলবো, সবই আপনি বলবো মিস্টার রায়, বলে উঠলেন রাধিকা প্রসাদ। হ্যাঁ বলুন, কোনো কথাই গোপন করবেন না, কারণ তাতে জটিলতায় সৃষ্টি হবে মাত্র। কমল এসেছিল সে রাতে আপনারই সঙ্গে দেখা করতে, তাই না? বললেন মিস্টার রায়। হ্যাঁ, কিন্তু আপনি কেমন করে জানলাম সে কথা? আমি জেনেছি কি করে জানেন? চলার সময় আপনি ওই যে লাঠিটা আপনার হাতে ব্যবহার করেন, বলে কিরিটি ইঙ্গিতে রাধিকাবাবুর হাতের লাঠিটি নির্দেশ করলেন। আমরা সকলেই নির্বাক। কিরিটি বলতে লাগলেন, বাগানের মালির ঘরের পাশে অব্যবহৃত ঘরটির মধ্যেই বোধহয় আপনি গোপনে আপনার পুত্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সে রাতে। হ্যাঁ, আমি আর সুবল গিয়েছিলাম। সেটা বুঝতে পেরেছি, কারণ সেই ঘরের মেঝের ধুলোয় আপনার ওই লাঠির গোল দাগ পড়েছিল, যা এখনো সেখানে রয়েছে। কিন্তু বলুন এবারে, কেন দেখা করতে গিয়েছিলেন সে রাতে ওই ঘরে কমলবাবুর সঙ্গে? অতঃপর রাধিকা প্রসাদ বলতে শুরু করলেন, কমল যখন মাত্র 12 কি 13 বছর বয়স, তখনই সে এমন দুর্দান্ত ও চঞ্চল প্রকৃতির হয়ে উঠেছিল যে তাকে কোনো রকমেই বাগ মানানো যেত না। লেখাপড়ার দিকে একটুও মন ছিল না, দিনরাত বাইরে বাইরেই কেবল হৈ হৈ করে বেড়াতো। ওই সময় খুলনার একদল বিদেশি সার্কাস পার্টি এসে মাঠে খেলা দেখবার তাঁবু ফেলল। কমল ওই বয়সেই নানা খেলায়, বিশেষ করে বার, ট্রাপিজ ও রিংয়ের কসরতে দক্ষ হয়ে উঠেছিল। যাই হোক, ওই সার্কাস পার্টির সঙ্গেই এক রাতে কমল আমাকে কিছু না জানিয়ে পালিয়ে যায় চাকরি নিয়ে, এবং ওই সার্কাসের দলে থাকতেই কুসঙ্গে ক্রমশ অধপাতের দিকে নেমে যায়। নানা প্রকার নেশা, ভাঙ, এমনকি কোকেনে অভ্যস্ত হয়ে পড়ে। আমি তা জানি। বলুন তারপর, কেটি বললেন। অবশেষে একদিন সার্কাস পার্টির ম্যানেজারের ক্যাশ ভেঙে 1002 টাকা নিয়ে গা ঢাকা দেয়। ম্যানেজার এদিকে সব জানতে পেরে কমলের নামে পুলিশে ডায়েরি করে। পুলিশ কমলের নামে ওয়ারেন্ট বের করে সর্বত্র তার অনুসন্ধানে ফিরতে লাগলো। সেই থেকে দীর্ঘ 5 বছর কমল পুলিশের ভয়ে আত্মগোপন করে বেড়াচ্ছে। দাদা যে রাতে নিহত হন তারই দিন 10 আগে কলকাতা থেকে কমলের একটা চিঠি পাই আমি। সেই চিঠিতেই সব কথা সর্বপ্রথম ও আমাকে জানায়, এবং ইদানিং অত্যন্ত অর্থকষ্টে পড়েছে বলে আমার কাছে কিছু অর্থ সাহায্য চেয়ে পাঠায়। কিন্তু আমার কাছে টাকা কোথায়? অগত্যা আমি দাদার কাছেই কিছু টাকা চাই। তিনি দিয়েছিলেন টাকা? না, বরং সব কথা শুনে বলেছিলেন আমার নাকি কর্তব্য তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া, কিন্তু বাপ হয়ে তা পারিনি মিস্টার রায়। তাই নিজের সোনার ঘড়ি ও সেন বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করি তাকে দেওয়ার জন্য। পাছে দাদা জানতে পারেন সেই ভয়ে গোপনে টাকাটা দাদার মিউজিয়াম ঘরে যে চন্দন কাঠের বাক্সটার মধ্যে সেই ছোরাটা ছিল তারই মধ্যে রেখে দিই, এবং কমলকে নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে এসে টাকা নিয়ে যাওয়ার জন্য চিঠি দেই। ও দেখা করতে আসে এবং আমিও সুবল গিয়ে ওর সঙ্গে বাগানের সেই ঘরে দেখা করে টাকাটা দিয়ে আসি। রাত কটার সময় সে রাতে আপনার দেখা হয়েছিল?
রাত 8টায়। ও, ঘরে ফিরেছিলেন কখন? রাত 8:30 নাগাদ। কোন পথে ফিরেছিলেন? পাছে কেউ জানতে পারে বলে গোপনে আমি আর সুবল তারই পরামর্শ মতো ওই মিউজিয়াম ঘরের জানালা পথেই বাগানে গিয়েছিলাম ও ফিরেও এসেছিলাম। আপনাদের মধ্যে কে আগে ফিরেছিলেন? সুবল। হুম, তাহলে সে রাতে আপনি চন্দন কাঠের বাক্সের ডালাটা খুলে রেখেছিলেন রাধিকাবাবু? বোধহয় তাড়াতাড়িতে ভুলে রেখে গিয়েছিলাম। আচ্ছা, একটা কথা রাধিকাবাবু। বলুন। বাক্স থেকে যখন টাকাটা বের করে নিয়ে যান, আপনার মনে আছে কি ষোলোটা তার মধ্যে ছিল কি না? হ্যাঁ, মনে আছে বই কি ছিল। আচ্ছা, ফিরে আসবার পর লক্ষ্য করেছিলেন বাক্সটা? হ্যাঁ, লক্ষ্য করেছিলাম, কিন্তু কেন বলুন তো? ডালাটা খোলা আছে দেখে বন্ধ করতে গিয়েছিলাম। ও, তখন তার মধ্যে ছোড়াটা দেখেছিলেন? না, দেখিনি তো। দেখেননি? না। ঠিক মনে আছে আপনার? আছে, কিন্তু আমার ছেলে কমল আর বিমল এদের কি হবে মিস্টার রায়? সে কথার জবাব আপনাকে একমাত্র মিস্টার পাণ্ডেই দিতে পারেন রাধিকাবাবু। কিন্তু বেলা অনেক হলো মিস্টার পাণ্ডে, এবার চলুন ফেরা যাক। বলতে বলতে কিরিটি একেবারে উঠে দাঁড়ালেন। থানায় মিস্টার পাণ্ডেকে ও সানি ভিলায় কিরিটি রায়কে নামিয়ে দিয়ে যখন বাড়ি ফিরে এলাম তখন বেলা প্রায় 1:30। নানা এলোমেলো চিন্তার মাথার মধ্যে ধোয়ার মতো পাক খেয়ে খেয়ে যাচ্ছিল। মনটা সত্যিই গত কিছুদিন ধরে বিক্ষিপ্ত হয়ে আছে। কোনো কিছুতেই যেন মন বসাতে পারছি না। সব কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়। যে অন্ধ দুরাশা এতদিন দিবারাত্রি আমাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল, সেটা যেন আর অনুভব করি না। মনে হয় সব পুরুষাকার মিথ্যা, নিষ্ঠুর নিয়তি সব। আরও মনে হয় এই তো মানুষের জীবন, এই তো বিশ্বাসের ভিত্তিটা, যেটা আজ এত শক্ত ও দৃঢ় মনে হচ্ছে, কাল সেটা মনে হয় বুঝি যেমনই পলকা তেমনই অর্থহীন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবলই যেন একটা মিথ্যে মরীচিকার পেছনে ছুটে ছুটে হয়রান হওয়া। জীবনে আকাঙ্ক্ষারও যেমন অন্ত নেই, তেমনি সত্যিকারের তৃপ্তিও বুঝি কোথাও নেই। বাইরের ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালাম। মিতা একাকী নিঃশব্দে বসে আছে বাইরের ঘরে একটা সোফার উপরে, আর চোখের কোণে তার দুটি প্রবাহমান অশ্রুধারা। মিতা। আমার ডাকে মিতা নিঃশব্দে সেই অশ্রু ভেজা দৃষ্টি তুলে আমার দিকে তাকালো। এগিয়ে গেলাম ওর কাছে। মৃদু কণ্ঠে শুধালাম, কি হয়েছে রে মিতা? হাতের পাতায় ভেজা চোখ মুছে নিয়ে তাড়াতাড়ি বলল, কিছু না তো। না, তুই আমার কাছে লুকোচ্ছিস, বল কি হয়েছে। কি হবে আবার? মিতার পাশে সোফার উপরে গিয়ে বসলাম। কিছু যদি হয়নি তো চোখে জল কেন তোর? চোখে কি যেন একটা পড়েছিল। বুঝতে পারি মিতা মিথ্যে বলছে, কিন্তু মিতা তো কোনোদিনও এমনটি ছিল না। হাসি, আনন্দ ও সরলতায় চিরদিন মনটি ওর দেখে এসেছি শিশুর মতন, কিন্তু হঠাৎ যেন কিছুদিন থেকেই মনে হয় সেই হাসি ও আনন্দের মধ্যে কোথায় অদৃশ্য একটা চিড় ধরেছে। মিতা যেন ঠিক সেই মিতা আর নেই। নারী মন নিয়ে কখনো কোনো কারবার করিনি, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কোমল অথচ তীব্র অনুভূতিগুলোর সঙ্গে কখনো পরিচয় ঘটেনি, ঘটবার অবকাশও হয়নি। তাই মনে হয় বোন হলেও এবং চিরটাকাল পাশাপাশি থাকলেও হয়তো তার সত্য পরিচয়টা কোনো দিনই পায়নি। তাই হয়তো আজ মনে হচ্ছে মিতা অনেক অনেক দূরের। সহসা মিতার ডাকে যেন চমকে উঠি। দাদা। কিরে, কি হয়েছে তোমার, সত্যি করে বলো তো। অবাক হয়ে মিতার মুখের দিকে তাকালাম। কেন? কেন? নিজের চেহারাটা একবার আয়নায় দেখো তো। ভালো করে খাও না, রাতে ঘুমোও না, ভালো করে একটা কথা পর্যন্ত বলো না। মৃদু হাসি প্রত্যুত্তরে। হাসছো? কিন্তু সত্যি দাদা, তুমি যেন আর সেই তুমি নেই। ও তোর ভুল ধারণা। হতে পারে হয়তো, কিন্তু কি যে তুমি সর্বক্ষণ চিন্তা করো বুঝি না। সত্যি, কিসেরই বা তোমার এত চিন্তা? দিবারাত্র আজকাল দেখি বাইরে বাইরে থাকো। কাজের চাপ বাড়ছে। কাজ? কি এত কাজ? এদিকে তো শুনি আজকাল রোগীদেরও তেমন ভালো করে মনোযোগ দিয়ে পরীক্ষা করো না। হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেল, ভালো লাগে না। ভালো লাগে না? না, না ঠিক তা নয়, মানে ওই আর কি। কি বলবো ঠিক বুঝতে না পারে থেমে যায়। মিতা যা বলছে তা তো মিথ্যে নয়, কিন্তু কেন? কেন? আজ এত দেরি হলো, কোথায় গিয়েছিলে? লিলি কটেজে। লিলি কটেজে? হঠাৎ আবার সেখানে কেন? না, ওই কিরিটিবাবু আর মিস্টার পাণ্ডে টেনে নিয়ে গেলেন। একটা কথা জবাব দেবে দাদা। কি? সূর্যপ্রসাদ হত্যার ব্যাপার নিয়ে তোমারই বা এত মাথা খামানো কেন? এ তুই কি বলছিস পিতা? ভদ্রলোক আমাদের পরিচিত ছিলেন।
কিন্তু বড়লোক বলে বারবার তো তাকে দেখেছি ঘৃণা করে এসেছো। হ্যাঁ, তা ঠিক, তবে না, সত্যি নিজের উপরই যেন নিজের রাগ হয়। কি যে হয়েছে, ভালো করে একটা কথা পর্যন্ত যেন গুছিয়ে বলতে পারি না। তবে মিতাও মিথ্যা বলেনি। সত্যিই তো, সূর্যপ্রসাদের মৃত্যুর ব্যাপার নিয়ে আমার এত মাথা ঘামানোরই বাকি আছে। সূর্যপ্রসাদ মরলেন কি বাঁচলেন, তাতে করে আমার কি বা এসে গেল? চিন্তাটাকে ঠেলে দিয়ে উঠে পড়লাম। না, এইসব চিন্তা করছি, পাগল হয়ে যাব নাকি? কিন্তু মিতা কাঁদছিল। কথাটা কিছুতেই যেন ভুলতে পারি না। দ্বীপ্রহরে আহারাদির পর শয্যায় চোখ বুজে শুয়ে শুয়ে মিতার কথা ভাবতে ভাবতে এক সময় কখন যে সমরের কথা ভাবতে শুরু করেছি খেয়ালই নেই। তবে কি সমরের কথা ভেবেই চোখ দিয়ে মিতার জল পড়েছিল? বেচারি মিতা, সমরকে যে বাঁচানো যাবে না, সেই সত্যি কথাটা ওকে কেমন করে বলি? থাক গিয়ে, বলে কি হবে? নিষ্ঠুর সত্যকে তো একদিন ও জানতে পারবেই। হঠাৎ টেলিফোন বেজে উঠল। তাড়াতাড়ি উঠে গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো, কে? মিস্টার রায়, কি খবর? থানা থেকে বলছেন? আজ আবার সকলের সঙ্গে লিলি কটেজে আলোচনা করতে চান? বেশ তো। আপনি মিস্টার পান্ডের সাথে সব ব্যবস্থা করেছেন? নিশ্চয় যাব। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। রেখে দিলাম ফোনটা। আবার ওই দিন রাত্রে কিরিটির ইচ্ছামতো লিলি কটেজে সকলে আমরা একত্রিত হয়েছি। আমি, রাধিকা প্রসাদ বাবু, তার দুই ছেলে বিমল ও সুবল, বলদেব সিংহ, মেজর কৃষ্ণস্বামী, অমলেন্দু বাবু ঘরের মধ্যেই বসেছি। বাইরে দাঁড়িয়ে আব্দুল। একমাত্র কিরিটি এখনো এসে পৌঁছায়নি লিলি কটেজে। সকলেই চুপচাপ, কারও মুখে কোনো কথা নেই। কিন্তু কেউই যে একটা স্বস্তিবোধ করছি না, পরস্পর পরস্পরের মুখের দিকে তাকালেই তা বোঝা যায়। সকলেই যেন কি চিন্তা করছেন। আজও শীতটা বেশ জাঁকিয়ে এসেছে। ঘরের কোণে ফায়ার প্লেস জ্বলছে। অদ্ভুত একটা স্তব্ধতা ঘরের মধ্যে যেন। সহসা মৃদু একটা পদশব্দে সাত জোড়া ব্যাঘ্র চোখের দৃষ্টি যেন দরজার উপর গিয়ে পড়ল এই সময়। দরজার পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করলেন কিরিটি রায়। গুড ইভিনিং। কিরিটি এগিয়ে এসে তার জন্যে রক্ষিত শূন্য চেয়ারটি অধিকার করে বসলেন। কেউ কোনো কথা বললে না। সবাই যেন আমরা বোবা। একসময় স্তব্ধতা ভেঙে কিরিটি সর্বপ্রথম কথা বললেন। আজ ইচ্ছা করেই আমাদের এই ঘরোয়া আলোচনার মধ্যে মিস্টার পান্ডেকে ডাকিনি। কারণ কিরিটি বলতে বলতে থামলেন। সাতজোড়া চোখের দৃষ্টি শুধু নিঃশব্দে কিরিটির প্রতি স্থির হয়ে আছে। একটিমাত্র জিজ্ঞাসা যেন, বলো, বলো, থামলে কেন? মিস্টার রায় আবার বলতে শুরু করলেন। আজ যারা এখানে উপস্থিত তারা প্রত্যেকেই সূর্যপ্রসাদ হত্যার রাত্রেও এখানে উপস্থিত ছিলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই কারণেই সূর্যপ্রসাদের হত্যার ব্যাপারে আপনারা যারা এই মুহূর্তে এই ঘরে আছেন প্রত্যেকেই সন্দেহের তালিকায় পড়েছেন। সকলেই নিস্তব্ধ। কিরিটি আবার বলতে থাকেন। অতএব আপনাদের মধ্যেই যে একজন কেউ সে রাতে সূর্যপ্রসাদকে হত্যা করেছেন সেই বিষয়ে আমি স্থির নিশ্চিত। ঘরের মধ্যে যেন একটা শ্বাসরোধী বরফের মতোই ঠান্ডা স্তব্ধতা। আবার কিরিটি বলতে লাগলেন। আজ আপনাদের এখানে এইভাবে ডেকে আনবার কারণ হচ্ছে আপনাদের মধ্য থেকে হত্যাকারীকে আপনাদের স্বীকৃতি দ্বারাই আমি সর্বসমক্ষে চিহ্নিত করে দিব। সকলে চুপ করে রইলেন, কিন্তু আমি পারলাম না চুপ করে থাকতে। মৃদু কণ্ঠে বললাম, তাহলে মিস্টার রায়, আপনার স্থির ধারণা যে আজ আমরা যারা এখানে এই মুহূর্তে উপস্থিত আছি তাদের মধ্যে একজন সূর্যপ্রসাদের হত্যাকারী? হ্যাঁ ডাক্তার, আপনাদের মধ্যেই একজন। চকিতের জন্য বোধহয় নিজ নিজ অজ্ঞাতসারেই পরস্পর পরস্পরের দিকে সকলেই আমরা নিঃশব্দে একবার তাকালাম, এবং মুখে আমরা কেউই প্রকাশ না করলেও একটি প্রশ্ন যে আমাদের সকলের মনে এই মুহূর্তে জেগেছিল সেও বোধহয় ঠিক। কি যেন আমি বলতে উদ্যত হলাম, কিন্তু বাধা দিয়ে আমাকে থামালেন মিস্টার রায়। বললেন, কিরিটি রায়ের কথায় এখনো আপনি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারছেন না ডাক্তার, তাই না? না, মানে বলছিলাম। বলুন। থামলেন কেন ডাক্তার সেন? আপনার কথা যদি মেনে নিতে হয় তাহলে বলবো, একজন ওই একই সন্দেহের তালিকাভুক্ত, কিন্তু এখনো অনুপস্থিত এখানে। কে ডাক্তার সেন? আপনি কার কথা বলছেন? সমর। সমরবাবু এ সময় এখানে অনুপস্থিত থাকলেও আমি জানি তিনি কোথায়। আপনি জানেন? হ্যাঁ ডাক্তার সেন, আমি জানি। কোথায় সে? ওই যে, চেয়ে দেখুন, দরজার সামনেই তো সমরবাবু দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে সকলে আমরা দরজার দিকে তাকাতেই যেন স্তম্ভিত হয়ে গেলাম। সত্যিই দরজার গোড়ায় দাঁড়িয়ে সমর। আসুন সমরবাবু, ওই সোফায় বসুন। কিরিটির আহ্বানে সমর এসে নির্দিষ্ট শূন্য সোফাটি নিঃশব্দে অধিকার করে বসল। এবারে তো সকলেই এখানে উপস্থিত ডাক্তার সেন।
আমি কোনো সাড়া দিলাম না। সমরের দিকে যে তাকাবো তাও পারছি না। স্তব্ধতা ভঙ্গ করে কিরিটি আবার বলতে শুরু করলেন, তাহলে সকলেই আজ যখন আপনারা এখানে উপস্থিত এবং আপনাদের মধ্যেই যখন একজন সূর্যপ্রসাদের হত্যাকারী রূপে চিহ্নিত, অথচ সেই দুঃসাহসিক স্বীকৃতি স্বেচ্ছায় যখন হত্যাকারীর কাছ থেকে পাবার আশা নেই, আমি নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই সমগ্র দুর্ঘটনাটা আপনাদের সকলের সামনে আলোচনা করছি। শুনুন। বিমলবাবুর বিশেষ অনুরোধে সূর্যপ্রসাদ বাবুর রহস্যজনক হত্যার মীমাংসার ভার নিয়ে এ বাড়িতে আসবার পর এবং আপনারা যারা সেই দুর্ঘটনার রাত্রে এখানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের জবানবন্দি বা বক্তব্য থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি ও সেই সঙ্গে এখানকার কয়েকটি ব্যাপার যা আমার দৃষ্টিকে বিশেষভাবে আকর্ষণ করেছে, সেগুলোই একে একে আপনাদের সামনে আমি বলছি। আপনারা সকলেই মন দিয়ে শুনুন। এই পর্যন্ত বলে কিরিটি মুহূর্তের জন্য থামলেন। সকলেই আমরা নির্বাক। কিরিটি বলতে লাগলেন, ১ নম্বর হচ্ছে, এই বাড়ির পশ্চাতের বাগানে মালির ঘরের পাশে যে ঘরটি সাধারণত দীর্ঘকাল অব্যবহার্য হয়ে পড়ে আছে, সেটা প্রথম যেদিন বাগানে যাই সেই দিনই আমার দৃষ্টি আকর্ষণ করে। ২ নম্বর, ওই ঘরটা পরীক্ষা করতে গিয়ে প্রথমত আমি দেখতে পাই ঘরের মেঝেতে ধুলোয় কতগুলো জুতোর ছাপ ও গোল গোল ছোট ছোট কয়েকটা চিহ্ন এবং কুড়িয়ে পাই একটি নস্যির কালো কৌটো বা ডিবে, যে সম্পর্কে ইতিপূর্বে আপনাদের আমি বলেছি বা আপনারা জানতে পেরেছেন। বলা বাহুল্য, ওই দুটি ব্যাপার থেকে আমি সিদ্ধান্ত করি মাত্র কয়েকদিন আগেই নিশ্চয় এই ঘরের মধ্যে কেউ গিয়েছিল এবং আপনাদের মধ্যে সেই ঘরে কে যেতে পারে আপনাদের সকলের গতিবিধি সম্পর্কে আলোচনার দ্বারা আমার বদ্ধমূল ধারণা হয় বিমলবাবু ও সুবলবাবুরই কেবলমাত্র ওই ঘরে যাবার সম্ভাবনা আছে। পরে অবশ্যই জানতে পেরেছি সুবল বাবু ও রাধিকা বাবুই দুর্ঘটনার দিন রাতে কমলবাবুর সঙ্গে দেখা করতে ওই ঘরে গিয়েছিলেন। আরও জেনেছি ওই রাতে 11:30 নাগাদ মেজর স্বামী কাউকে বাগান পথে ওদিকে যেতে দেখেছিলেন। কথা হচ্ছে এখন, তাহলে কে অত রাতে ওই দিকে যেতে পারেন? পরে অবশ্য আমি অমলেন্দুবাবুর সঙ্গে গোপনে কথা বলতে জানতে পেরেছি সে রাতে ওই সময় ওই ঘরে বিমলবাবুকেই নাকি যেতে দেখেছিলেন। বিমলবাবু, বললেন মেজর স্বামী। হ্যাঁ মেজর, বিমলবাবুই। কিন্তু অত রাতে? হ্যাঁ, উনি গিয়েছিলেন সমরবাবুর সঙ্গে দেখা করতে ওই ঘরে, তাই না সমরবাবু? কিরিটির প্রশ্নোত্তরে মৃদুভাবে মাথা হেলিয়ে সমর্থন জানালেন সমর। তাহলে বোঝা যাচ্ছে ওই ব্যাপার থেকে যে সমরবাবু ও বিমলবাবুর মধ্যে দুজনের কেউ সূর্যপ্রসাদের হত্যাকারী নয়, বললেন কিরিটি। কিন্তু তা যদি হয়, তো সে রাতে রাত 11:30 নাগাদ সূর্যপ্রসাদ কার সঙ্গে তার প্রাইভেট ঘরে বসে কথা বলছিলেন? প্রশ্ন করলেন এবার মেজর স্বামী। আপনার সেই প্রশ্নের জবাবে এবার ৩ নম্বর পয়েন্টে আমি আসছি। কিরিটি বলতে লাগলেন, এই ৩ নম্বর পয়েন্টটি এই রহস্যপূর্ণ হত্যার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিরকম? প্রশ্ন করলেন আবার মেজর কৃষ্ণস্বামী। একটা কথা হয়তো আপনাদের কারো মনে উদয় হয়নি। মেজর সূর্যপ্রসাদের রহস্যজনকভাবে নিহত হওয়ার মাত্র কয়েকদিন আগে একজন ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাই না বলেন্দু? হ্যাঁ, একটা ডিকটাফোনের ব্যাপারে। এক্স্যাক্টলি। কিন্তু আপনি জানেন যে শেষ পর্যন্ত সূর্যপ্রসাদ ডিকটাফোনটি কেনেননি। আসলে তা নয়, আপনার সংবাদটা ভুল। আমি নিজে হাজরা ট্রেডিং কোম্পানিতে খোঁজ নিয়ে জেনেছি সূর্যপ্রসাদ ওই দুর্ঘটনার মাত্র 2 দিন পূর্বেই একটি ডিকটাফোন মেশিন ক্রয় করেছিলেন ক্রেডিট ভাউচারে, ও তার দাম দেওয়ার জন্যই তিনি আপনাকে দিয়ে মৃত্যুর দিন ব্যাংক থেকে টাকা তুলেছিলেন, কারণ পরের দিন সকালেই তার টাকাটা দোকানে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। আশ্চর্য! এটা কিছুই এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না মিস্টার রায়। সূর্যপ্রসাদ হঠাৎ একটা ডিকটোফোন কিনতেই বা যাবেন কেন, বলতে গেলেন মেজর স্বামী। সেটা অবশ্যই এখন আর জানার উপায় নেই, তবে তিনি যে ডিকটাফোন কিনেছিলেন একটা, সেটা ক্রেডিট ভাউচারে তার সই প্রমাণ করে দেবে এখনো। কিরিটি বলতে লাগলেন, সে যা হোক, ওই ডিকটাফোনেরই সূর্যপ্রসাদের গলার আওয়াজের পুনরাবৃত্তি শুনে মেজর স্বামীর সেরাতে মনে হয়েছিল বুঝি তিনি এই সময় কারো সঙ্গে কথা বলছিলেন। কি বলছেন আপনি মিস্টার রায়? তবে কি? হ্যাঁ মেজর, যদিও সেটা আপনি সূর্যপ্রসাদের কণ্ঠস্বরই শুনেছিলেন, তথাপি সেটা জীবিত সূর্যপ্রসাদের নয়, তার রেকর্ডেড ভয়েসেরই পুনরাবৃত্তি, এবং সে সময় তিনি জীবিত ছিলেন না। কি ভয়ানক কথা! যেন স্বগোক্তি করলেন মেজর কৃষ্ণস্বামী। যাক সে কথা, এবারে আমি আমার 4 নম্বর পয়েন্টে আসব। সেটা হচ্ছে সমরবাবুর ব্যাপার। সমরবাবু আদৌ নিরুদ্দেশ হননি বা আত্মগোপন করেননি। তিনি কিছুদিনের জন্য তার জীবনের অন্যতম শুভাকাঙ্ক্ষী ডাক্তার সেনেরই পরামর্শে গা ঢাকা দিয়েছিলেন মাত্র, পাছে তাকে নিয়ে পুলিশ টানাহেচড়া করে বলে। হাজারিবাগে ডাক্তার চৌধুরীর যে পলিক্লিনিক আছে সেখানেই ডাক্তার সেনের পেশেন্ট হিসেবে ভর্তি হয়েছিলেন সমরবাবু। হাউ ইন্টারেস্টিং, বললেন মেজর। ইন্টারেস্টিং তো বটেই, মৃদুকণ্ঠে মিস্টার রায় বললেন। বাট হাউ কুড ইউ গেস ইট?
পুনরায় মেজর প্রশ্ন করলেন। সে কথাতেই আসছে এবারে মেজর, কিরিটি বলতে লাগলেন। ডাক্তার সেনের সেই রাত্রের ও পরের দিন প্রত্যুষের গতিবিধি আমার মনে সন্দেহের উদ্রেক করে সর্বপ্রথম। কারণ স্পষ্টই তার কথাবার্তা শুনে সেদিন বুঝতে পেরেছিলাম তিনি সমরবাবু সম্পর্কে অনেক কিছুই জানেন, যা আমার কাছে গোপন করেছেন। তাই গোপনে গোপনে আমি অনুসন্ধানে প্রবৃত্ত হই ডাক্তার সেনের সর্বপ্রকার গতিবিধি সম্পর্কে, এবং তাতে করেই জানতে পারি ডাক্তার সেনের হাজারিবাগে ডাক্তার চৌধুরীর পলিক্লিনিকে রীতিমতো যাতায়াত তো আছেই, তিনি ওই ক্লিনিকের অন্যতম পেশেন্টও বটে। যা হোক, অনুসন্ধানে সেইখানে একটি নতুন রোগীর সন্ধান পাই, যাকে এ কেস অফ আর্লি টিবি বলে ডায়াগনোসিস করে। ঠিক যে রাতে সূর্যপ্রসাদ সন্দেহজনকভাবে নিহত হন, তারই পরের দিন প্রত্যুষে ভর্তি করে দেওয়া হয় ডাক্তার সেনেরই সুপারিশে। নাম বীরেন্দ্র ভদ্র। ব্যাপারটা বুঝতে এখন আর বোধহয় আপনাদের কারোরই কষ্ট হচ্ছে না। এই বীরেন্দ্রই আমাদের ডাক্তার সেনের পরামর্শ অনুযায়ী সদ্য নামধারী আত্মগোপনকারী সূর্যপ্রসাদ বাবুর একমাত্র ছেলে সমরেন্দ্রবাবু। সত্যি আশ্চর্য লোক মশাই মিস্টার রায় আপনি। মৃদু হেসে আমি বলি, এত কাণ্ড করেছেন? আশ্চর্য? আশ্চর্য, তাই না? কিন্তু যাক, এখন নিশ্চয় বুঝতে পারছেন ডাক্তার সেন কিরিটির কাছে অজ্ঞাত কিছুই ছিল না সেদিন। কথাগুলো বলে পুনরায় ঘরের মধ্যে উপস্থিত হয়ে সকলের প্রতি একবার চোখ বুলিয়ে নিয়ে মিস্টার রায় বললেন, যাক সে কথা, সব কথাই আপনাদের বললাম, এবং কাল প্রত্যুষেই মিস্টার পান্ডেকেও সব কথাই আমি বলবো। কিন্তু তার পূর্বে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলেই শেষবারের মতো আবার বলছি, সূর্যপ্রসাদ হত্যাকারীকে আমি চিনেছি, খুনিকে আমি জানি, অতএব তিনি যতই চেষ্টা করুন আইন তাকে নিষ্কৃতি দেবে না। কিরিটিবাবু থামলেন। ঘরের মধ্যে একটা হিম কঠিন স্তব্ধতা, কারোর মুখে টু শব্দটি পর্যন্ত নেই। এমন সময় বাইরে একটা জুতোর শব্দ শোনা গেল। সকলে আমরা দরজার দিকে তাকালাম। কিরিটি বললেন, লোকটিকে ভেতরে আসতে দাও আব্দুল। পরক্ষণেই সাধারণ ধুতি ও চাদর গায়ে একটি লোক ঘরে এসে ঢুকল। কি খবর রমেশ? এই চিঠিটা। কিরিটি নিঃশব্দে রমেশের হাত থেকে খামটা নিয়ে খামের মুখ ছিঁড়ে চিঠিটা পড়ে মৃদু কণ্ঠে বললেন, ঠিক আছে, তুমি যেতে পারো। রমেশ বের হয়ে গেল ঘর থেকে। কিরিটি এবারে আমার দিকে তাকিয়ে বললেন, ডাক্তার সেন, বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, চলুন। উঠে দাঁড়ালাম আমি। রাত খুব বেশি হয়নি তখনও। হাত ঘড়ির দিকে তাকালাম, মাত্র 10টা। হঠাৎ মনে পড়ল, মাত্র 15 দিন আগে ঠিক এমনি এক রাতে রহস্যজনকভাবে নিহত হয়েছিলেন সূর্যপ্রসাদ, এবং আজ রাতে সেই হত্যাকারীর সন্ধান পাওয়া গেল। কিন্তু সত্যি খুনি কে? সত্যি সত্যিই কি কিরিটি রায় সূর্যপ্রসাদের হত্যাকারীকে চিনতে পেরেছেন? নিঃশব্দে পাশাপাশি দুজনে আমারই গাড়িতে বসে চলেছি। মিস্টার রায়, মৃদু কণ্ঠে ডাকলাম। ইয়েস ডাক্তার। রাত তো তেমন বেশি হয়নি, যদি আপত্তি না থাকে তো চলুন না, চেম্বারে এক কাপ কফি খেয়ে যাবেন। বেশ তো, চলুন। গাড়ি চেম্বারের দিকেই চালালাম। চেম্বারে পৌঁছে নিজের হাতেই 2 কাপ কফি তৈরি করে 1 কাপ দিলাম মিস্টার রায়কে, 1 কাপ নিজে নিলাম। দুজনে দুটি চেয়ারে মুখোমুখি বসে আছি। সামনেই টেবিলের ওপর নিঃশেষিত 2টি কফির কাপ, কিরিটির ওষ্ঠপ্রান্তে ধৃত পাইপ। টেবিলের ওপরে রক্ষিত টেবিল ল্যাম্পের আলো কিরিটির মুখের ওপর এসে পড়েছে। বোঝা যায় গভীর চিন্তায় যেন অন্যমনস্ক এই লোকটি এই মুহূর্তেই। সহসা ঘরের স্তব্ধতা ভঙ্গ করে মিস্টার রাই একসময় মৃদু কণ্ঠে বললেন, আজকের আলোচনাটা কেমন লাগলো আপনার? রাদার এক্সাইটিং, কিন্তু আপনাকে যেন একটু বিশেষ চিন্তিত বলে হঠাৎ মনে হচ্ছে। না না, বলুন, থামলেন কেন? সত্যি কথা বলতে কি মিস্টার রায়, আপনার কথাটা যেন সত্যি এখনো আমার কাছে প্রহেলিকার মতো মনে হচ্ছে। কোন কথাটা ডাক্তার? খুনির পরিচিতি সম্পর্কে কি? হ্যাঁ, মানে এখনো আমি বুঝতে পারছি না। সত্যি যদি আপনি জানতে পেরে থাকেন যে হত্যাকারী কে, তবে তাকে এই মুহূর্তে মিস্টার পান্ডের হাতে না তুলে দিয়ে খোলাখুলিভাবে এই আলোচনা করবার পরও আগামী প্রত্যুষ পর্যন্ত তাকে সময় দিলাম কেন, তাই তো? হ্যাঁ, মানে ধরুন, যদি সে পালায়। আছে, একটা উদ্দেশ্য আছে বই কি ডাক্তার। বিনা উদ্দেশ্যে কিছু আমি করি না। উদ্দেশ্য? হ্যাঁ, কিন্তু যাক সে কথা, ইউ নিড নট ওয়ারি। আমি জানি সে পালাতে পারবে না, ধরা তাকে দিতেই হবে।
তাহলে আমাদের মধ্যে একজন সূর্যপ্রসাদকে হত্যা করেছে আপনার স্থির বিশ্বাস? হ্যাঁ। কিন্তু কে? তাহলে সবই আপনাকে খুলে বলি। ডাক্তার, বুঝতেই তো পারছেন আমার ক্ষণপূর্বের আলোচনা থেকে যে সমর বা বিমলবাবু হত্যাকারী নন। তাহলে বাকি যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কে হত্যাকারী হতে পারে? বেশ, তাহলে গোড়া থেকে শুরু করি। প্রথমেই ধরুন, টেলিফোনে সে রাতে আপনার সূর্যপ্রসাদের মৃত্যুর সংবাদটা পাওয়া। প্রমাণিত হয়েছে নিঃসংশয়ে যে লিলি কটেজ থেকেই কেউই আপনাকে ফোন করেনি, ফোনটা এসেছিল অন্য জায়গা থেকে, তাই না? হ্যাঁ। তাই যদি হয় তবে ফোনটা করা হয়েছিল কেন? একমাত্র হতে পারে হত্যাকারী চেয়েছিল সেই রাতেই এইভাবে ফোন মারফত হত্যার ব্যাপারটা সকলের গোচরীভূত করে দিতে। আপনি হয়তো বলবেন, তার সেই রাতেই ব্যাপারটা গোচরীভূত করবার বা এমন কি প্রয়োজন ছিল? পরের দিনই তো সকলে জানতে পারত। তা নিশ্চয় পারত। তবে এক্ষেত্রে খুনির ইচ্ছাই ছিল যে ওই রাতেই খুনের ব্যাপারটা সকলের গোচরীভূত যাতে হয়ে যায়। কিন্তু কেন? কেন? ভেবে দেখেছি, তার কারণও ছিল বৈকি। হত্যাকারী চেয়েছিল মনে মনে এমন একটা নির্দিষ্ট সময়ে ওই হত্যার ব্যাপারটা প্রকাশিত হোক, পুলিশের গোচরীভূত হওয়ার পূর্বেই, যাতে করে তার হাতে এমন খানিকটা সময়ের সুযোগ থাকে যে সময়ের মধ্যে বা পরে ওই সুযোগ নিয়ে সে অনায়াসে দরজা ভেঙে ঘরে ঢুকবার অবকাশ পায়। আশা করি আমি যা বলতে চাইছি আপনি বুঝতে পারছেন, ডাক্তার সেন। কিরিটি আবার বলতে লাগলেন, টেলিফোনের ব্যাপারটার পর তাহলে আসা যাক সেই ব্যাকরেস্ট দেওয়া চেয়ারের কথায়, যেটা সম্পর্কে বহুবার ইতিপূর্বে তুচ্ছতম একটা ব্যাপার বলে আপনি আমাকে ইঙ্গিত করেছেন। আপনি যে তদন্তের ব্যাপারটা আপনার ডায়েরিতে ধারাবাহিকভাবে লিখেছেন, তাতে সেই ঘরের মানে অকু স্থানের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে চমৎকার একটা স্কেচ দিয়েছেন। সেটা যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আপনারও বুঝতে কষ্ট হবে না যে আব্দুলের কথা মতো যদি চেয়ারটা সত্যিই সরানো হয়ে থাকে, তাহলে চেয়ারটা এমনভাবে এমন জায়গায় ঠেলে দেওয়া হয়েছিল যাতে করে চেয়ারটা ঠিক ঘরের বাইরে যাওয়ার দরজা ও ঘরের একটিমাত্র দরজার মাঝামাঝি পজিশনে থাকে। জানালার? হ্যাঁ, জানালা দরজার সঙ্গে ঠিক একই লাইনে ওই চেয়ারটা ইচ্ছে করেই, অর্থাৎ প্ল্যান মতোই রাখা হয়েছিল। আর তাতে আমার মনে হয়েছিল আব্দুল মিথ্যে বলেনি। কিন্তু কিন্তু কেন, তাই তো? শুনুন ডাক্তার, চেয়ারটা অরিজিনাল পজিশন এই জন্যই পরিবর্তন করা হয়েছিল যাতে করে ওই পজিশনে চেয়ারটা সরিয়ে রাখলে দরজাপথে কেউ ঘরে প্রবেশ করলে চেয়ারটার উঁচু ব্যাকরেস্টের জন্য সহসা কারোরই চেয়ারের পশ্চাতে জানালাটা নজরে পড়বে না। কিন্তু একটু ভালো করে নজর করে দেখলেই বোঝা যায় চেয়ারের ব্যাকরেস্টটা এত বেশি উঁচু নয় যে সেটা জানালা পথে কেউ প্রবেশ করলে তার দৃষ্টিপথ থেকে সম্পূর্ণভাবে জানালাটা ঢাকা পড়তে পারে। তবে হ্যাঁ, একটা কথা, ওই চেয়ার জানালার মধ্যস্থলে, অর্থাৎ চেয়ারটার ঠিক পশ্চাতেই ছিল একটু নিচু গোল টেবিল, এবং ওইভাবে চেয়ারের অরিজিনাল পজিশন চেঞ্জ করার দরুন জানালাটা সম্পূর্ণভাবে দৃষ্টিপথের অগোচর না থাকলেও টেবিলকে দৃষ্টির অগোচর করতে পুরো মাত্রায় সাহায্য করেছিল। অর্থাৎ হত্যাকারী চেয়ারের পজিশন ওইভাবে সরিয়ে দিতে চেয়েছিল তার পশ্চাতে রক্ষিত টেবিলটা যেন ঘরে ঢুকলেই কারো সহজে নজরে না আসে। কিন্তু কেন? এ তো সহজ কথা ডাক্তার। সেই টেবিলটার ওপর এমন কোনো বস্তু হয়তো ছিল যেটা খুনি চায়নি যে ঘরে ঢুকে কেউ দেখতে পাক, এবং এবং যে মুহূর্তে ওই সম্ভাবনাটি আমার অনুসন্ধিৎসু মনে পরের দিন প্রত্যুষে সেই ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই উকি দিয়েছে, সেই মুহূর্তে সত্যি কথা বলতে কি আমি যেন সত্যের ছায়া দেখতে পেলাম। আর সেই মুহূর্ত থেকেই একটা চিন্তা কেবল মনের মধ্যে আমার ঘোরাফেরা করতে লাগলো। প্রথমটায় অবশ্যই কোনো সূত্রই খুঁজে পাইনি, কিন্তু কতগুলো ব্যাপার তারপর অনুসন্ধান করতে করতে এমন কয়েকটি বিষয় আমার দৃষ্টিকে আকর্ষণ করেছে যাতে করে ক্রমশ সত্যটা একটু একটু করে আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। ক্রমশ এটাই বুঝলাম, হত্যাকারী হয়তো হত্যা করবার পর ঘর ছেড়ে চলে যাওয়ার সময় ওই টেবিলের উপরে এমন কোনো জিনিস ছিল যেটা সে সময় তার পক্ষে নিয়ে যাওয়া সুবিধে হয়নি বা হবে না জেনেই পরে তাকে টেলিফোন কলটার সাহায্য নিতে হয়েছিল। এবারে বুঝতে আশা করি নিশ্চয়ই কষ্ট হচ্ছে না ডাক্তার। অর্থাৎ সেটা এমন কিছু মারাত্মক যেটা পরে অন্যের নজরে পড়লে হত্যাকারীর সমূহ ক্ষতির সম্ভাবনা ছিল, তাই বুঝি? হ্যাঁ, সেজন্যই সে ওই টেলিফোন কলের সুযোগে সকলের সঙ্গে
ঘরের মধ্যে প্রবেশ করে সেই গোলমালের ও সকলের অন্যমনস্কতার মধ্যে সেই মারাত্মক বস্তুটি সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। এখন পুলিশ সেখানে পৌঁছবার আগে কারা কারা সে ঘরে গিয়েছিল? আপনি, আব্দুল, মেজর বলদেব, রাধিকা প্রসাদ ও বিমল। প্রথমে ধরা যাক আব্দুলকেই। সেই যদি হবে তবে চেয়ারের কথা সে কোনো মতোই বলতো না। একমাত্র এই কারণেই আমি আব্দুল যে নির্দোষ সে সম্বন্ধে স্থির নিশ্চিত। তারপর মেজর, বিমল, রাধিকা প্রসাদ, তাদের প্রতি একটু সন্দেহ হয় বটে, কিন্তু কথা হচ্ছে সেই জিনিসটা কি? আমি মেজরের কাছে খোঁজ নিয়ে শুনেছি সূর্যপ্রসাদের কথাবার্তা যা সে রাতে তিনি শুনতে পেয়েছিলেন সেটা বেশ একটু অস্বাভাবিক রকমের জোরে জোরে। কোনো মানুষই বিশেষ করে প্রাইভেট কথাবার্তা এত জোরে বলতে পারে না। কিরিটি বলতে লাগলেন, যে মুহূর্তে আমি হাজরা কোম্পানি থেকে জানতে পারি সূর্যপ্রসাদ মৃত্যুর দিন দুয়েক আগে একটা ডিক্টাফোন ক্রয় করেছেন, তখনই ডিক্টাফোনের ব্যাপারটা আমার মনে গেঁথে যায়। আমি চিন্তা করতে শুরু করি। হঠাৎ একসময় মনে হলো সূর্যপ্রসাদ যে ডিক্টাফোন ক্রয় করেছেন সেটা কোথায়? বহু পরিশ্রম করে খোঁজাখুঁজি করেও আমি বা ও বাড়ির কেউ সেটা পাননি। আমি কিন্তু এই কথাটা একবার ভাবিনি মিস্টার রায়। স্বাভাবিক। যাক, তখন আমার মনে হলো এমনও হতে পারে ওই ডিক্টাফোনটাই টেবিলের উপরে ছিল এবং সেটাই সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু খুনি যদি সেটা সরিয়ে ফেলেই থাকে তবে সকলের সামনে অজ্ঞাতে কিভাবে সেটা সরিয়ে ফেললো? নিশ্চয় এমন কোনো কিছু খুনি সঙ্গে করে এনেছিল যার সাহায্যে সে অনায়াসে অলক্ষ্যে সরিয়ে ফেলেছে। বুঝতে পারছেন এখন ডাক্তার সেন? খুনি আমাদের চোখের সামনে অল্পে অল্পে আকার নিচ্ছে। এখন বোধহয় বুঝতে পারছেন কেন খুনি কৌশলে ফোন করে সে রাতে খুনের কথা সকলকে জানিয়ে ডিক্টাফোনটা নিয়ে সরে পড়েছিল, যাতে করে পরের দিন সকালে আর কোনো কাজকর্মের বা সূত্রের চিহ্ন পর্যন্ত না থাকে। কিন্তু সকাল হলেই বা ক্ষতি কি ছিল? ছিল ডিক্টাফোন নিয়ে যাওয়ার সময় সকলের চোখে ধরা পড়ত। আমি বাধা দিলাম, কিন্তু ডিক্টাফোনটা সরানোর কি এমন প্রয়োজন ছিল? আপনি জানেন সূর্যপ্রসাদের কণ্ঠস্বর রাত্রি 11:30টার সময়ও তার ঘর থেকে শোনা গিয়েছিল, কিন্তু ভেবে দেখুন আপনি ডিক্টাফোনের মাউথপিসে এমন কিছু বললে এবং কিছু সময় পর মেশিন চালালে আবার সেই কথাটা শোনা যেতে পারে। অর্থাৎ আমি বলতে চাই রাত্রি 11টার ঢের আগেই স্যার সূর্যপ্রসাদকে খুন করা হয়েছিল। রাত 11:30টার সময় তার গলা ডিক্টাফোনে শোনা গিয়েছিল, তার কারণ খুনি খুন করে যাওয়ার আগেই মেশিনটা চালিয়ে দিয়ে গিয়েছিল অন্যকে ধোঁকা দিতে। এই সব থেকে বোঝা যায় খুনি সূর্যপ্রসাদের যথেষ্ট পরিচিত ও জানতো যে সূর্যপ্রসাদ ডিক্টাফোন কিনেছেন। তারপরে আসা যাক জানালার গায়ে পায়ের ছাপে। পায়ের ছাপ দেখে এবং তাজ হোটেলের সমরের কাদামাখা জুতো দেখে মনে হয় জানালার পায়ের ছাপ সমরের হতে পারে, কিন্তু খোঁজ নিয়ে জেনেছি সে রাতে সমরের পায়ে যে জুতো ছিল সেটা তাজ হোটেলে পাওয়া জুতার মতোই একই প্যাটার্নের রাবার সেল দেওয়া জুতো। হাসপাতালে সমরের পায়ে সেই জুতো ভালো করে দেখেছি, সে জুতোই এতটুকু কাদার দাগ ছিল না, অথচ সমরের ঘরে কাদামাখা জুতো পাওয়া গেল। কোনো লোকই একই প্যাটার্নের 3 জোড়া জুতো কিনতে পারে না। তাছাড়া প্রমাণিত হয়েছে সমর সে সময় হোটেলে জুয়া ঘরে জুয়া খেলায় মত্ত ছিল এবং সমরকে আপনিই বলে দিয়েছিলেন যে সে হাজারিবাগ যাচ্ছে, সে কথা যেন সেই রাতেই ফোনে আপনাকে জানায়। এতে মনে হয় নিশ্চয় কেউ সমরের জুতো পায়ে দিয়ে সূর্যপ্রসাদকে খুন করে জুতো আবার তার ঘরে অন্যের অলক্ষ্যে রেখে এসেছে, তার ঘাড়ে খুনের দোষ চাপানোর জন্য। এ থেকে এও প্রমাণিত হয় খুনি সমরকে বেশ ভালোভাবেই চিনত এবং তার সঙ্গে পরিচিত ছিল। এইসব কারণ থেকে বোঝা যায় খুনি এমন একজন লোক যে জানতো মেক্সিকান সোরাটা কোথায় আছে এবং স্যার সূর্যপ্রসাদের পরিচিত ও বিশ্বাসের পাত্র ছিল, যে সূর্যপ্রসাদের সংসারের অনেক সংবাদই জানত, যে ডিক্টাফোনের শুধু সংবাদই নয় তার ব্যবহারও বেশ ভালোভাবে জানত এবং যার সঙ্গে ডিক্টাফোনকে লুকিয়ে নিয়ে যাওয়ার মতো বাক্স বা তেমন কিছু ছিল। তাহলে বুঝুন খুনিকে। শুনুন ডাক্তার সেন, গোখরা সাপ নিয়ে খেলা করার চাইতেও আরও ভয়ঙ্কর কিরিটি রায়কে নিয়ে খেলা করা। এখন বুঝে দেখুন এই সব কিছুর সঙ্গে মিলে যাচ্ছে কে? আপনি। হ্যাঁ, আপনি ডাক্তার সেন, আপনি সূর্যপ্রসাদের হত্যাকারী। আমি হো হো করে হেসে উঠলাম। কি বলছেন পাগলের মতো মিস্টার রায়? শেষ পর্যন্ত এই ধারণা হলো আপনার যে সূর্যপ্রসাদের হত্যাকারী আমি? শুনুন ডাক্তার সেন, পাগল আমি নই। আপনার জবানবন্দির মধ্যে সামান্য একটা সময়ের হেরফেরেই সমস্ত রহস্য আমার কাছে দিনের মতো পরিষ্কার করে দিয়েছে। আমি অনেক দিনই আপনাকে ধরিয়ে দিতে পারতাম, শুধু সমস্ত প্রমাণের জন্য এবং আজকের রাত্রির জন্যই অপেক্ষা করছিলাম। সময়ের হেরফের? হ্যাঁ, আপনি আপনার জবানবন্দিতে
কোনো এক অসতর্ক মুহূর্তে বলেছেন রাত 10:30টায় সূর্যপ্রসাদের ঘর থেকে আপনি বিদায় নেন, অথচ গেটের কাছে কমলের সঙ্গে যখন আপনার দেখা হয় তখন রাত্রি 11টা বাজলো গির্জার ঘড়িতে। ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে আসতে 5-6 মিনিটের বেশি লাগার কথা না, অথচ আপনার আধ ঘন্টা লাগলো। কেন? কি করছিলেন এই আধ ঘন্টা সময়? কোথায় ছিলেন? তাছাড়া সূর্যপ্রসাদের নিহত হবার সংবাদ ফোনে পেয়ে কালো রঙের ডাক্তারি ব্যাগ নিয়েই সে রাতে লিলি কটেজে গিয়েছিলেন কেন? মৃত ব্যক্তিকে ইঞ্জেকশন দিতে বুঝি? ডাক্তার, নিজের জালে নিজেই জড়িয়েছেন। ব্যাগটা না নিয়ে গেলে যে ডিক্টাফোনটা আনতে পারতেন না, এবং ঘরে ঢুকেই চেয়ারটা সরিয়ে রেখেছিলেন পাছে কারণ নজরে না পড়ে। সবই আপনার উর্বর মস্তিষ্কের কল্পনা মাত্র, মিস্টার রায়। কল্পনা নয় ডাক্তার, আপনি মস্ত বড় একটা কথা ভুলে যাচ্ছেন। ঘরের কথাবার্তার মধ্যে মেজর পরে আপনাকে বলেছিল তিনি নাকি আপনার কণ্ঠস্বরই শুনেছিলেন। তাতেই বোঝা যায় আপনি ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তি ও ঘরে ঢোকেনি, বা ওই সময় ছিল না। মেজরের কথাই যে অভ্রান্ত সত্য তার প্রমাণ কি? বললাম আমি। নয় তা জানি, আর সে কারণেই ডিক্টাফোনটা কৌশলে পরে আপনার বাড়ি থেকে আমাকে সরিয়ে সেফ কাস্টডিতে রেখে দিতে হয়েছে। যাক সে কথা, লেট মি ফিনিশ। সে রাতে সূর্যপ্রসাদকে খুন করে জানালা টপকিয়ে নিচে নেমে তাড়াতাড়ি তাজ হোটেলে গিয়ে সমরের জুতোটা সেখানে রেখে সাইকেলে চেপে ফিরে আসতে 20 মিনিটের বেশি সময় লাগে না। তারপর সেই রাতে তাজ হোটেলে গিয়ে সমরকে ভয় দেখিয়ে তাকে সরিয়ে ফেলতেও চমৎকার বুদ্ধির পরিচয় দিয়েছেন। কিন্তু হায়, এত করেও সব দিক বাঁচাতে পারলেন না। নিজের জবানিতেই ধরা দিলেন। দোষীর বিচার ভগবান এমন করেই করে থাকেন। আচ্ছা আসি, গুড নাইট। পালাবার চেষ্টা করবেন না, তাতে করে শুধু বিড়ম্বনায় বাড়বে। তাছাড়া ঘুমিয়ে নেই, সজাগ হয়ে আছেন মিস্টার পান্ডে। কিরিটি অতপর ধীর ও মন্থর পদে ঘর ছেড়ে চলে গেলেন। ডায়েরিটা শেষ করে যাওয়া দরকার, আর কারো জন্য না হোক, অন্তত মিতার জন্যও শেষ করে যাওয়া দরকার। অন্ধকার, শুধুই অন্ধকার। সব সব আজ স্বীকার করে যাব। লোভের বশবর্তী হয়ে যে মহাপাপ করেছি, নিজের মুখে স্বীকৃতি না রেখে গেলে তো মুক্তি নেই আমার। মুক্তি? হ্যাঁ, মুক্তি। লোভের আগুনে পুড়ে মরেছি। জগজ্জীবনকে টিউবারকুলিন ইঞ্জেকশন দিয়ে তার পুরাতন টিবি রোগকে ফ্লেয়ার আপ করে তাকে হত্যা করেছি তার ভাইয়ের পরামর্শেই 10,000 টাকার লোভে। আর সমরই পুলক জীবনের সঙ্গে আমার যোগাযোগ ঘটিয়েছিল। কিন্তু অর্থের নেশা আর পাপের নেশা যে কি ভয়াবহ পথ ধরে চলে তখন তো তা বুঝিনি। তাই সেই নগদ 10,000 টাকা প্রাপ্তির পরও যখন দুর্দান্ত লোভের বশবর্তী হয়ে পুলক জীবনকে ব্ল্যাকমেইল করতে শুরু করলাম, এবং শেষ পর্যন্ত যখন বুঝলাম দোহন আর সহ্য না করতে পেরে সে বেঁকে দাঁড়াবার উপক্রম করছে, তখন তাকেও পথ থেকে সরাতে বাধ্য হলাম ওই একই উপায়ে। তারও টিবি রোগ ছিল, তাকেও টিউবারকুলিন ইঞ্জেকশন দিয়ে শেষ পর্যন্ত হত্যা করলাম। তারপর ধরলাম সমরকে। সমরের সাহায্যে আর্সেনিক দিয়ে স্লো পয়জনিং করতে শুরু করলাম সূর্যপ্রসাদকে। কিন্তু হাই, তখন তো বুঝিনি পাপ চিরদিন চাপা থাকে না। আর তাই বোধহয় মৃত্যুর পূর্বে পুলক জীবন তার বন্ধুকে সব জানিয়ে গেল একটা চিঠিতে, এবং সেই বন্ধু চিঠি লিখে সব গোচরীভূত করল সূর্যপ্রসাদের। পুলক জীবন সম্পর্কে কিরিটির অনুসন্ধিৎস দেখেই কেমন যেন আমার সন্দেহ হয়েছিল, এবং সেই সন্দেহ দূরীভূত হল সূর্যপ্রসাদের আমন্ত্রণ পেয়ে। তাই প্রস্তুত হয়ে সূর্যপ্রসাদের ঘরে গিয়ে প্রবেশ করেছিলাম সে রাতে। ওপরে যাওয়ার পূর্বেই সূর্যপ্রসাদের মিউজিয়াম ঘর থেকে চন্দন কাঠের বাক্সটা খুলে ছোরাটা নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে লুকিয়ে, এবং সূর্যপ্রসাদের চিঠি পড়া শুরু হতেই বুঝলাম অনুমান আমার মিথ্যে নয়, সব এবারে জানাজানি হয়ে যাবে, আর রক্ষে নেই। অনন্যোপায় হয়েই তাই সূর্যপ্রসাদকে সে রাতে হত্যা করি। কিন্তু হত্যা তো উত্তেজনার বশে আকস্মাৎ হয়ে যায়। তারপর এদিক ওদিক তাকাচ্ছি, সহসা পাশেই টেবিলের উপরে নজরে পড়ল সূর্যপ্রসাদের সদ্যকৃত ডিক্টাফোনটা। দেখলাম সেটা নিঃশব্দে তখনও চলছে। সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি মাথায় এসে গেল। মেশিনটা থামিয়ে আবার গোড়া থেকে চালিয়ে দিলাম। হ্যাঁ, আমি সূর্যপ্রসাদের হত্যাকারী। কিন্তু সমর তো দোষী নয়। মিতা, তাকে তুমি যেন ভুল বুঝো না, তাকে তুমি গ্রহণ করো। মিতা, ক্ষমা করিস ভাই তোর এই পদভ্রান্ত হতভাগ্য দাদাকে। হ্যাঁ, ওই যে এখান থেকেই দেখতে পাচ্ছি স্পষ্ট দেয়াল আলমারিতে সাজানো সারি সারি বিষ লেখা ওষুধের শিশিগুলো। বেলেডোনা, টিনচার ওপিআই, টিনচার হায়োসাইমাস, বারবিটোন,
হাইড্রোসায়ানাইক অ্যাসিড, লুমিনল, সেকনল সোডিয়াম, ভেরোনল। ঠিক ভেরোনলই সবচেয়ে ভালো। অনেক রাত ঘুমোইনি, একটু একটু ঘুমোতে চাই। ঘুমাবো, হ্যাঁ, ওই ভেরোনলই দেবে আমাকে ঘুম। আহ, ঘুম, সত্যিই কি ঘুম আসছে? শেষ হলো নিহার রঞ্জন গুপ্ত রচিত ঘুম নেই উপন্যাসটি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।